আদালতের নথিতে সায়েম হত্যা মামলা হিসেবে পরিচিত এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৫ই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম ধানমন্ডির ৩২/১ নম্বর বাড়িতে। সকাল প্রায় ১১:৪৪। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় ভাড়াটিয়া রেশমা খাতুন তার শিশুপুত্র সায়েমকে নিয়ে ঘরে প্রবেশ করে। ৮ বছর বয়সী সায়েমের হাতে ছিল এক প্যাকেট চিপস। ছেলেটিকে দোকানে নিয়ে গিয়ে তার পছন্দের খাবার কিনে দিয়েছিল মা। এ ঠিক ২ ঘন্টা পরের ঘটনা। দুপুর ২টার দিকে রেশমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। বেরিয়েই তিনি তার প্রতিবেশী নার্গিস আক্তারের কাছে যান এবং কাঁদতে কাঁদতে বলতে শুরু করেন যে তার ছেলে সায়েম ঘুমিয়েছিল, কিন্তু এখন তার আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সে নড়াচড়াও করছে না, আর বারবার ডাকার পরেও জেগে সে উঠছে না। নার্গিস তাকে বলেন হয়তো গভীর ঘুমে আছে, ভালো করে ডাকো উঠে যাবে। কিন্তু রেশমা ক্রমাগত কাঁদতে থাকেন এবং বলেন তিনি সব রকম চেষ্টা করেও সায়েমকে জাগাতে পারছেন না। রেশমার এমন অস্বাভাবিক কান্না দেখে নার্গিস আক্তার ঘাবড়ে যান এবং নিজেই রেশমার বাড়িতে যান চেক করতে। তিনি ঘরে ঢুকে বিছানায় সায়েমের নিথর দেহ দেখতে পান। শিশুটির গায়ে হাত দিয়ে তিনি অনুভব করেন তার শরীর একেবারে ঠান্ডা এবং শ্বাস প্রশ্বাস বন্ধ। নার্গিস হতভম্ব হয়ে রেশমাকে জানান, তোমার ছেলে আর নেই। এই কথা শুনে রেশমা প্রতিবেশীকে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন। রেশমার কান্নার শব্দে আশপাশ থেকে অনেক প্রতিবেশীরা ছুটে আসে। শোকাহত রেশমা তখন বারবার বিলাপ করে বলতে থাকে, আমি এখন ওর বাবাকে কি বলবো, আমি ওকে কি জানাবো। প্রতিবেশীদের মধ্যেই একজন তখন সায়েমের বাবা মাহবুল ইসলামকে ফোন করেন। পেশায় বাস ড্রাইভার মাহবুব ইসলাম মাঝে মধ্যে প্রাইভেট কারও চালান, তাই বেশিরভাগ সময় তাকে ঘরের বাইরে থাকতে হয়। তাকে ফোন করে জানানো হয় তখনও মাহবুব জানতেন না কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তার জন্য। একমাত্র ছেলেকে অসম্ভব ভালোবাসতেন বাবা মাহবুব। ছেলের অসুস্থতার কথা শুনেই তিনি সকল কাজ ফেলে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন, কিন্তু ঘরে এসে নিজের ছেলের মৃতদেহ দেখে তিনিও তার স্ত্রীর মতোই কান্নায় ভেঙে পড়েন। শোকের চাইতেও অবিশ্বাসী হয়তো তাকে বেশি ঘায়েল করে। ছেলের মৃতদেহ জড়িয়ে কাঁদতে কাঁদতেই মাহবুব লক্ষ্য করেন কিছু অস্বাভাবিক বিষয়। সায়েমের পা দুটি শক্ত হয়ে বাঁকা, নাকে জমাট বাঁধা রক্ত এবং মুখে ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন। এই দৃশ্য দেখে তার মাথায় আসে এক ভয়ঙ্কর চিন্তা, তবে কি কেউ তার বাচ্চাটাকে মেরে ফেলেছে? তার সন্দেহের তীর প্রথমেই গিয়ে পড়ে নিজের স্ত্রীর দিকে। মাহবুব বারবার রেশমাকে জিজ্ঞেস করেন এটা কিভাবে হলো। রেশমা বলেন হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। ঠিক সেই সময় মাহবুব খেয়াল করেন রেশমার নিচের হাতেও বেশ কিছু নখের আঁচড়। পরিস্থিতি বুঝতে তার আর বাকি থাকে না। মাহবুব দ্রুত পুলিশকে ফোন করেন। পুলিশ আসার পর তিনি পরিষ্কারভাবে অভিযোগ করেন যে রেশমা তার ছেলে সায়েমকে হত্যা করেছে। পুলিশ প্রথমে একজন মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ মানতে চাননি, কারণ মাকেই সন্তানের সব থেকে আপন এবং সব থেকে নিরাপদ আশ্রয় মনে করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য এটাই যে অভিযোগটি আসছিল সন্তানের আপন বাবা থেকে। পুলিশ বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। দেখা যায় সকাল ১১:৪৫ সায়েমকে নিয়ে বাসায় ঢোকার পর থেকে দুপুর ২টার মধ্যে রেশমা ৮ থেকে ১০ বার বাসা থেকে বের হয়েছেন এবং বারবার আশেপাশে কেউ আছে কিনা তা দেখে আবারও ভেতরে ঢুকে গেছেন। এই সময়ের মধ্যে অন্য কোনো ব্যক্তিকে বাসায় প্রবেশ করতে বা বাসা থেকে বের হতে দেখা যায়নি। সায়েমের গায়ের আঘাতের চিহ্ন, রেশমার হাতে নখের আঁচড় এবং সিসিটিভি ফুটেজ সবকিছুই সরাসরি রেশমার দিকে ইঙ্গিত করছিল। খবর পেয়ে হাজারীবাগ থানার এসআই মোহাম্মদ রুবেল আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাহবুবকে সঙ্গে নিয়ে রেশমাকে জেরা করতে শুরু করেন। আর অপেশাদার অপরাধী রেশমা এই পর্যায়ে বুঝতে পারেন যে তিনি ধরা পড়ে গেছেন। রেশমা তখন পুলিশকে জানান যে তিনি সবকিছুই বলবেন, তবে মাহবুব যেন ঘরের বাইরে চলে যান, তার সামনে তিনি কোনো কথা বলতে পারবেন না। পুলিশের অনুরোধে মাহবুব বাইরে চলে গেলে রেশমা তার অপরাধ স্বীকার করে নেন। তিনি পুলিশকে জানান বাসায় আসার পর সায়েম গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। ঘুমন্ত অবস্থায় তিনি তার ছেলের বুকের ওপর বসে তার মুখে বালিশ চাপা দিয়ে প্রায় ৫ মিনিট ধরে রাখেন। ৫ মিনিট পর তার মায়া হয় এবং মায়া হওয়ার কারণে তিনি বালিশ সরিয়ে নেন, কিন্তু ততক্ষণে সায়েমের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আক্ষরিকভাবেই এই জবানবন্দি দেন রেশমা। কিন্তু কেন এমন ঘৃণ্য অপরাধ করবে একজন মা? তাকে কি আসলেই মা বলে সম্বোধন করা যায়?
সেই উত্তরে পৌঁছাতে হলে আপনাকে 2014-15 সালের দিকের কিছু ঘটনা জানতে হবে। ওই সময় বাস ড্রাইভার মাহবুবুল ইসলাম তার প্রথম স্ত্রী সালমাকে বিয়ে করেন। কিছু সময় পর এই সুখী দম্পতির ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু নিয়তির নির্মমতায় অল্প বয়সের মধ্যেই মা হারা হয় সায়েম। হঠাৎ জন্ডিসে আক্রান্ত হয়ে সালমা মারা যান। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় প্রাণচঞ্চল হাসি খুশি একটা পরিবার। ছোট্ট ছেলেকে নিয়ে মাহবুব অসহায় হয়ে পড়েন। পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় তাকে বাইরেই থাকতে হতো, তাই ছেলের দেখাশোনা করার জন্য কেউই ছিল না। বাধ্য হয়েই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন, আর তার মৃতা স্ত্রী সালমার আত্মীয়দের তত্ত্বাবধানেই সালমারই খালাতো বোন রেশমাকে তিনি বিয়ে করেন। বিয়ের সময় রেশমার আগের পক্ষেরও একটি সন্তান ছিল। তার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর রেশমার মেয়েও তাদের সঙ্গে থাকত। রেশমা আর মাহবুব দুজনেই একমত হন যে তারা একে অপরের সন্তানকে নিজের সন্তানের মতো করে দেখভাল করবেন। এই শর্তেই তারা নতুন সংসার শুরু করেন। আরও একবার শান্তিময় একটা জীবনের স্বপ্ন দেখতে শুরু করে মাহবুব। কিন্তু সমস্যা শুরু হয় অন্যত্র। মাহবুব তার প্রথম স্ত্রী সালমাকে ভুলতে পারেননি। সালমার শেষ ইচ্ছা ছিল তাদের ছেলেকে কোরআনে হাফেজ বানাবেন। এই ইচ্ছা পূরণের জন্য মাহবুব ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন। তার আশা ছিল তার ছেলে কুরআনুল কারীম মুখস্থ করবে। তিনি ছেলেকে অসম্ভব ভালোবাসতেন। কাজ শেষে বাড়ি ফিরে সবার আগে তিনি তার ছেলেকে বুকে টেনে নিতেন। এমনকি বেশিরভাগ রাতেই তিনি তার ছেলের সাথেই ঘুমাতেন। এর ফলে রেশমা স্বামীর সঙ্গ তেমন একটা পেত না। এদিকে রেশমা তার নিজের মেয়েকে তখনও তাদের নতুন সংসারে পাকাপাকিভাবে নিয়েও আসেনি। কিছুদিন পর যখন সে তার মেয়েকে ঢাকায় আনেন, তখন মাহবুবের কাছে তার মেয়ের জন্য একটা জামা কিনতে চান, কিন্তু মাহবুব আর্থিক সমস্যার বলে জামাটা কিনে দেন না। যদিও পরে তিনি তার নিজের ছেলেকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলেন। আসলে মাহবুব মুখে বললেও খুব সম্ভবত মন থেকে রেশমার আগের সন্তানকে মেনে নিতে পারেননি। এই বৈষম্যমূলক আচরণ রেশমার মনে ক্ষোভ এবং জেদের সৃষ্টি করে। অন্যদিকে মাহবুবের ছেলের প্রতি তার সৎমা রেশমার ব্যবহারও ভালো ছিল না। প্রতিবেশীদের তথ্য অনুযায়ী রেশমা প্রায়শই শিশুটির সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং মাঝে মধ্যে শারীরিক নির্যাতনও করতেন। কিন্তু মাতৃসুলভ শাসন ভেবে কেউ এইসব বিষয়ে উচ্চবাচ্য করেনি। ছেলের প্রতি মাহবুবের অতিরিক্ত ভালোবাসায় এবং নিজের সন্তানের প্রতি মাহবুবের পক্ষপাতিত্বমূলক আচরণ রেশমার কাছে অসহ্য হয়ে ওঠে। এই ঈর্ষা এবং জেদ মাহবুব আর রেশমার মধ্যে অনেকবারই কথা কাটাকাটি এবং ঝগড়ার জন্ম দেয়। এমনই একদিন ছিল 5ই ফেব্রুয়ারি। সেদিন একরকম ঝোঁকের বশেই ঘুমন্ত 8 বছরের শিশু সায়েমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে রেশমা। দীর্ঘদিন জমতে থাকা ক্ষোভ এই দিনে অপরাধের রূপ নেয়। রেশমা পুলিশের কাছেও জবানবন্দি দেন এবং আদালতেও নিজের দায় স্বীকার করেন। হত্যার দিনেও মাহবুবের সাথে তার বাকবিতণ্ডা হয় এবং সেই জের ধরেই বহুদিন মনের মধ্যে চিন্তা করা কাজটা শেষ পর্যন্ত রেশমা করেই ফেলেন। কিন্তু আমাদের এই চ্যাপ্টারের নামের একটা সার্থকতা আছে, কারণ দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে পাবলিক পোর্টালে এই ঘৃণ্য অপরাধের বিষয়ে এতটুকুই তথ্য পাওয়া গেছে। এই মামলার অগ্রগতি কিংবা কবে নাগাদ রায় হবে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সব পত্রিকাগুলো ঘটনা ঘটেছে সেটাই কভার করেছে, কিন্তু নিষ্পাপ শিশু সায়েম ন্যায় বিচার পেল কিনা তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হলো না। আর আজকের আগে আপনার মতো আমিও এই ঘটনা জানতামও না। 2013 সালের সেই অন্ধকার দিনে ছোট্ট বাচ্চাটা খুব কষ্ট পেয়ে মারা গেল। ফুসফুস যখন অক্সিজেনের অভাব তীব্র ব্যথার আদলে মস্তিষ্কে ছড়িয়ে দিচ্ছিল, তখন ছোট্ট 8 বছরের বাচ্চাটা রেশমা নামক এই বিকৃত মনা পিশাচির হাতে সর্বশক্তি দিয়ে নিজের ছোট্ট নখগুলো গেঁথে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে মুক্ত করতে পারেনি। আর যেহেতু সে খুব গুরুত্বপূর্ণ কেউ তো না, তাই তার মৃত্যু খুব একটা মনোযোগ পাবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি বাবা মাহবুবকে কোন চোখে দেখছেন, সে ভুল কি ঠিক, সেই আলাপে আমি যাব না। শুধু প্রত্যাশা রাখলাম এতটুকুই, এই হত্যার বিচার সবাই জানুক। কিন্তু আবার মনে হয় রেশমার জীবনও তো ধ্বংস হলো অসুস্থ ক্ষোভের কারণে। দোষটা আসলে কার? রেশমার, মাহবুবের, নাকি নিয়তির? আপনার মতামতের অপেক্ষায় রইলাম। সময় পেলে উত্তরটা জানিয়ে যাবেন। আমার মনে হয় একটা ছোট্ট বাচ্চা পৃথিবীর শুদ্ধতম আর সুন্দরতম ভিজুয়াল অ্যাসেটগুলোর একটি। কিন্তু ভীতিকরভাবে সত্য এটাই যে আমাদের এই দেশে, আমাদের আশেপাশেই প্রতিনিয়ত অকালে নিভে যাচ্ছে বহু নিষ্পাপ প্রাণ। ঢাকা ট্রিবিউনের 2025 সালের 10ই ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী 2024 জানুয়ারি থেকে অক্টোবর
মাত্র এই 10 মাসের মধ্যে 482 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা থানায় রিপোর্ট হয়েছে। তাহলে যদি ভেবে দেখেন যে সম্পূর্ণ অন্তরালে হারিয়ে যায় কতগুলো প্রাণ, কয়টা ঘটনা পুলিশ বা গণমাধ্যমের কান পর্যন্ত পৌঁছায়। আপনারা যারা আমাকে শুনছেন, সতর্ক থাকুন, কোনো অপরাধী যেন আপনার আশেপাশে সৃষ্টি হওয়ার সুযোগ না পায়। আজকের এই ঘটনাটা আসলেই মনকে ভারাক্রান্ত করে দেয়। একজন মা একটি শিশুর কাছে সবচেয়ে পবিত্রতম এবং নিরাপদতম জায়গা। প্রত্যাশা থাকবে এই বিশ্বাসই বাস্তবতা হয়ে বারবার সামনে আসবে। আজকের কেস স্টাডিতে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিজুয়াল ডিরেকশনে ছিল প্রণয়, আর শুনছিলেন আমি সাইফকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত এসে পড়ুন ব্ল্যাক ডায়েরিজের এই আসরে, যেখানে বাস্তবতা গল্পের চেয়েও বেশি লোমহর্ষক। আজকের জন্য বিদায়। প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।